ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে মার্চের দ্বিতীয় সপ্তাহে। নির্বাচন হবে স্পিকার ও ডেপুটি স্পিকার, উত্থাপন করা হবে অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় আলাদা শপথের দরকার নেই, কার্যকর হবে বিলে, মন্তব্য পানি সম্পদ মন্ত্রীর। প্রশাসনের কেউ মব প্রশ্রয় দিলে ব্যবস্থার হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর। বিদ্যুৎ খাতে ভুয়া প্রকল্প, নজিরবিহীন অনিয়মে কোটি কোটি টাকা আত্মসাৎ, পিডিবিকে লুটপাটের সিন্ডিকেটে পরিণত করেন নসরুল হামিদ। সহযোগী ছিলেন ১৩ শীর্ষকর্তা। ট্রাম্পের শুল্ক নীতি অবৈধ ঘোষণার পর ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি নিয়ে ধোঁয়াশা। দর কষাকষির নতুন সুযোগ দেখছেন ব্যবসায়ীরা। শর্ত মানতে তড়িঘড়ি না করার পরামর্শ। এবং কূটনৈতিক আলোচনার মধ্যেও ইরানে হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র। পর্তুগালের সেনা ঘাঁটিতে মার্কিন সামরিক বিমান মোতায়েন, যে কোনো আক্রমণ ঠেকাতে প্রস্তুত বলছে তেহরান। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে মার্চের দ্বিতীয় সপ্তাহে। সময় সংবাদকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ১২ মার্চ কিংবা ২-১ দিন পরে শুরু হবে নতুন সংসদের কার্যক্রম। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে, পাশাপাশি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে। সশ্রদ্ধ চিত্তে শপথ। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর সরকার গঠন করেছে বিএনপি। এবার সংসদ অধিবেশন শুরুর অপেক্ষা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, আগামী ১২ মার্চ কিংবা এর ২-১ দিন পরে বসবে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সময় সংবাদকে তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে জাতীয় সংসদের অধিবেশন ডাকার নিয়ম রয়েছে। সেই হিসেবে মার্চের দ্বিতীয় সপ্তাহে অধিবেশন ডাকার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিএনপির সরকার। নির্বাচনের পরে গেজেট নোটিফিকেশন হয়েছে, ফলাফলের সেদিন থেকে ৩০ দিনের মধ্যে জাতীয় সংসদের অধিবেশন ডাকার নিয়ম আছে। ওই হিসাবে আমরা আগামী মার্চের ১২ তারিখ অথবা তার ২-১ দিন পর আমরা সংসদ অধিবেশন বসার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। সালাউদ্দিন আহমদ জানান, প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। উপস্থাপন করা হবে অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশসমূহ ও শোক প্রস্তাব। ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এছাড়া অন্তত ১৫ দিন আগে প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতিকে অধিবেশন ডাকতে হয় বলেও জানান তিনি। সংসদ অধিবেশনের যেদিন বসবে তার আগে থেকে কমপক্ষে ১৫ দিন আগে প্রজ্ঞাপন করতে হবে রাষ্ট্রপতিকে সংসদে আহ্বানের জন্য। এটা সংসদ সচিবালয় করবে। সেই অধিবেশনে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন হবে, অধ্যাদেশগুলো উপস্থাপন হবে, শোক প্রস্তাব হবে, রাষ্ট্রপতির ভাষণ হবে। শপথ করিতেছি যে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তারেক রহমান। বিরোধী দলীয় নেতা হন ১১ দলীয় ঐক্যের নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় আলাদা করে শপথ নেওয়ার কিছু নেই। সংসদে বিল উত্থাপনের মাধ্যমে এই বিষয়টি কার্যকর হবে বলে জানালেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি। প্রশাসনের কেউ গোপনে মবকে প্রশ্রয় দিলে চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিজ নিজ এলাকায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সরকারের বেশ কয়েকজন মন্ত্রী। ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তারা। শনিবার পিরোজপুরে মহান শহীদ দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর সুমন। এ সময় তিনি বলেন, দুর্নীতির কারণে বিগত ১.৫ বছর দেশে অনেক অবকাঠামোগত উন্নয়ন হয়নি, সেগুলো চিহ্নিত করে দ্রুত কাজ করা হবে। বিভিন্ন রকম দুর্নীতির কারণে তো আমরা বিভিন্ন এই গত ১.৫ বছরে আমাদের অনেক ধরনের অবকাঠামোগত কাজগুলি আমরা কোনো টাকা পয়সা পাই নাই, কাজ হয়নি। তো আমাদের উচিত হবে যে এই দুর্নীতি এ ব্যাপারে আপনারা সবাই সজাগ থাকবেন। লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। এ সময় তিনি বলেন, আলাদা করে শপথ নেওয়ার কিছু নেই। সংসদে বিল উত্থাপনের মাধ্যমে স্বাভাবিকভাবেই গণভোটের হ্যাঁ জয়যুক্তের বিষয়টি কার্যকর হয়ে যাবে। হ্যাঁ না ভোট হয়েছে গণভোট, সেখানে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেজ হবে। হায়ের শপথের কোনো প্রয়োজন নাই। হ্যাঁ অটোমেটিক
জাতীয় সংসদে বসা মাত্রই হা কার্যকরী হবে। বরিশালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন অভিযোগ করেন, প্রশাসনের মধ্যেও কেউ গোপনে মবকে প্রশ্রয় দিচ্ছে। সরকার তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। একটি মহলকে আমরা দেখেছি তারা মবকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেন। একটি মহলকে আমরা দেখি এমনকি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদের থেকেও গোপনে গোপনে অনেকে মবকে পৃষ্ঠপোষকতা করেন। এদিকে মংলা সমুদ্র বন্দর পরিদর্শন করেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সম্ভাবনা ও সুযোগ সুবিধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বন্দরটিকে আরো গতিশীল ও উন্নত করতে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। সক্ষমতার শতভাগ আমরা এটা ব্যবহার করতে চাই। চিটাগাং বন্দরও বাংলাদেশের বন্দর, মোংলা বন্দরও বাংলাদেশের বন্দর। বন্দরের সভাকক্ষে বন্দরের আমদানি রফতানি কার্যক্রম, চলমান ও নতুন প্রকল্প সমূহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তারিফ রহমান, সময় সংবাদ। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর দুর্নীতির গভীরে যেতেই বেরিয়ে আসতে শুরু করেছে বিদ্যুৎ খাতের থলের বিড়াল। প্রতিমন্ত্রী থাকাকালে 10 বছরে ভুয়া প্রকল্প আর নজিরবিহীন অনিয়মের মাধ্যমে পিডিবিকে রীতিমতো লুটপাটের সিন্ডিকেটে পরিণত করেন তিনি। আর এই দুর্নীতির সাম্রাজ্যে বিপুর বিশ্বস্ত সহযোগী ছিলেন 4 সাবেক চেয়ারম্যান সহ পিডিবির 13 শীর্ষ কর্মকর্তা। এবারে সিন্ডিকেটের অবৈধ সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুদক। তাসলিম তৌহিদের প্রতিবেদন। আওয়ামী শাসনামলে বিদ্যুৎ খাতে ভুয়া প্রকল্প, ঘুষের বিনিময়ে কাজ আর হরিলুটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটি বলছে, সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর হাত ধরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবিতে গড়ে উঠেছিল এক মাফিয়া চক্র, যারা প্রত্যেকেই গড়েছেন অঢেল সম্পদ। নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে অনুসন্ধানের সূত্র ধরেই পিডিবির সাবেক 4 চেয়ারম্যান খালেদ মাহমুদ, মাহবুবুর রহমান, বিলায়েত হোসেন, আলমগীর কবির সহ প্রকৌশলী পরিচালক মিলিয়ে 13 কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজে মাঠে নামে দুদক। ইতোমধ্যে প্রাথমিকভাবে দুর্নীতির সত্যতা মিলেছে বলে জানিয়েছে সংস্থাটি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর অনুসন্ধানের বাইরেও এই পিডিবির বা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 13 কর্মকর্তার জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করেছে। এই অভিযোগের সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে সত্যতা প্রমাণ পেয়েছে। দুদক বলছে, আদানির সাথে চুক্তিসহ গত 15 বছরে বিদ্যুৎ খাতের কর্মকর্তাদের দুর্নীতি লুটপাটের ঘটনায় একাধিক অনুসন্ধান চলছে। বিদ্যুৎ খাতে বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন, তাদের বিষয়গুলোই অনুসন্ধান করছে। বিশেষজ্ঞরা বলছেন, অতীতে বিদ্যুৎ খাতে সংকট কাজে লাগিয়ে যারা দুর্নীতি করেছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। বিদ্যুৎ সংকটকে আসলে পুঁজি করে আপনার কিছু গ্রুপের সাথে চুক্তি করা হয়েছে, কিছু দেশের সাথে চুক্তি করা হয়েছে, কোম্পানির সাথে চুক্তি করা হয়েছে। এই চুক্তিগুলোর ভিতরে অনেক ফাঁকফোকর ছিল। যে চুক্তির সুবিধাভোগী কিছু নির্দিষ্ট গ্রুপ হয়েছে, নির্দিষ্ট কোম্পানি হয়েছে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, কারণ এটা তো রাষ্ট্রের অর্থ লুটপাটের সাথে জড়িত। বিদ্যুৎ খাতে ভুয়া প্রকল্প দেখিয়ে ব্যাংক ঋণ নিয়ে আত্মসাৎ, সরকারি জমি দখলের মতো অপকর্মে জড়িত থাকা ব্যক্তিদেরও নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে দুদকের অনুসন্ধানকারী দল। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। উত্থান নিয়ে শুরু হলেও লেনদেন শেষ হয় পতনে। ডিএসইর প্রধান সূচকে যোগ হয়েছে 66 পয়েন্ট, বেড়েছে মূলধন। দাম বৃদ্ধির তালিকায় জেড ক্যাটাগরির প্রতিষ্ঠানের আধিপত্য। বিশ্বব্যাপী ট্রাম্পের আরোপ করা আগ্রাসী শুল্ক বাতিলের পর ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তির কি হবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও এটিকে মার্কিন সরকারের সঙ্গে নতুন করে দর কষাকষির সুযোগ দেখছেন ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। বাণিজ্য সচিব বলছেন, আদালতের রায় কার্যকর হোক আর ট্রাম্পের শুল্ক আগ্রাসন অব্যাহত থাকুক, ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। তোফাজ্জল হোসেনের রিপোর্ট। এভাবেই গত বছরের এপ্রিলে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হয় আগস্টের প্রথম সপ্তাহে। সেই আগ্রাসী শুল্ক নীতিকে অবৈধ উল্লেখ করে গেল শুক্রবার বাতিল করেছেন খোদ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এতে ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান ট্রাম্প। অবিলম্বে সেকশন 332 ও বিদ্যমান সেকশন
301 এর সব শুল্ক বহাল থাকবে। এর পাশাপাশি সেকশন 122-এর আওতায় স্বাভাবিক শুল্কের ওপর অতিরিক্ত 10% বৈশ্বিক শুল্ক আরোপ করা হবে। অন্যায্য বাণিজ্যিক কার্যক্রম মোকাবিলায় নতুন করে সেকশন 301 সহ একাধিক তদন্তও করা হচ্ছে। এদিকে ট্রাম্পের বাড়তি শুল্ক বোঝা কমাতে গেল 9 ফেব্রুয়ারি একটি চুক্তি করেছে ঢাকা ওয়াশিংটন। বাংলাদেশ এই চুক্তির শর্ত পুনর্বিবেচনা করার সুযোগ পেল বলে মনে করেন দ্বিপাক্ষিক বাণিজ্য বিশ্লেষকরা। এখন বাংলাদেশকে চুক্তিটা রিনেগোশিয়েট করার জন্য আবার চেষ্টা করতে হবে, কারণ চুক্তিতে অনেকগুলো ধারা আছে, শুধু রেসিপ্রোকাল ট্যারিফ না, এর বাইরেও আরো অনেকগুলো বিষয় আছে যেটা প্রতিপালন করা বাংলাদেশের জন্য অনেক চ্যালেঞ্জিং হতে পারে। আমার মনে হয় যে এটা একটা সুযোগ হলো বাংলাদেশকে সেই অবস্থাটা পরিবর্তন করার। এই সুযোগ কাজে লাগাতে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ দিচ্ছেন রপ্তানি বাজারে অসম প্রতিযোগিতার চাপে থাকা দেশের পোশাক শিল্পের উদ্যোক্তারা। ইউএস ট্যারিফ আমি জানি না হুড়াহুড়ি করে কেন গত সরকার 9 ফেব্রুয়ারি এগ্রিমেন্ট সাইন করলো, এই যে সেটাও কিন্তু আমাদের রিভিউ করার খুব জরুরি হয়ে গেছে, বিকজ এটাতে এক পেশি একটা এগ্রিমেন্ট হয়ে গেছে। আমাদের কোনো বেনিফিট নাই, এভরিথিং উই আর গিভিং টু দ্য ইউএস গভর্নমেন্ট। এটা আমাদের নেগোসিয়েশনের ব্যর্থতা। যেহেতু সুপ্রিম কোর্ট একটা রায় দিয়া আগের ট্যারিফটা বাতিল করেছে, সুতরাং এর প্রেক্ষিতে আর আমাদেরও নতুন সরকার আসছে, এই দুইটাকে কেন্দ্র করে আমরা নতুন করে এটা ভাবা যায় কিনা, আমি সরকার প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী দুইজনকে বিনীত অনুরোধ করব, সাথে বাণিজ্য মন্ত্রীকে। মার্কিন আদালতের রায় আপিলে টিকবে কিনা কিংবা টিকলেও ট্রাম্প প্রশাসন কি সিদ্ধান্ত নেবে তা জানতে অপেক্ষা করতে হলেও বাণিজ্য সচিব বলছেন ঢাকা ওয়াশিংটন সম্পর্কের উষ্ণতায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। ইন্দোনেশিয়া চুক্তি করতেছে রেসিপ্রোকাল ট্যারিফ, এখন এটা তো আমি কিছু বুঝতেছি না, বাট রেসিপ্রোকাল ট্যারিফ কনসেপ্টটা থাকবে না, আমরা একটা সুবিধাজনক অবস্থানে থাকবো, কারণ আমরা এনগেজমেন্ট দিচ্ছি না। দ্বিপাক্ষিক চুক্তির শর্ত মানতে তড়িঘড়ি না করার পরামর্শ বিশ্লেষকদের। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সুপ্রিম কোর্টের রায়ের পরও শুল্ক বাড়ানোর পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 10% থেকে বাড়িয়ে বিশ্বব্যাপী শুল্ক 15% করার ঘোষণা দিয়েছেন তিনি। সেকশন 122 আইনের আওতায় এই সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। এ নিয়ে দেশটির ভেতরে ও আন্তর্জাতিক মঞ্চে সমালোচনার ঝড় উঠেছে। বিশ্বজুড়ে সমালোচনা ও দেশের ভেতরে বিতর্কের ঢেউ উঠলেও নিজের মর্জি থেকে পিছু হটতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে আমদানি পণ্যে আরোপিত 10% বৈশ্বিক শুল্ক বাড়িয়ে 15% করার ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন এটি অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে দাবি করেন বহু দেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে বাণিজ্যে ক্ষতিগ্রস্ত করছে। এর আগে মার্কিন সুপ্রিম কোর্ট 6-3 ভোটে রায় দেন জরুরি আইনের আওতায় উচ্চ শুল্ক আরোপ করে ক্ষমতার সীমা অতিক্রম করেছেন প্রেসিডেন্ট। রায়ের পর ট্রাম্প ভিন্ন একটি বাণিজ্য আইন সেকশন 122 ব্যবহার করে 10% শুল্ক আরোপের ঘোষণা দেন। এখন সেই হার বাড়িয়ে 15% করা হয়েছে। আইন অনুযায়ী এই শুল্ক 150 দিনের জন্য বলবৎ থাকবে। এরপর কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে। ট্রাম্পের এই ঘোষণায় সমালোচনার ঝড় উঠেছে দেশটির ভেতরেই। ডেমোক্রেট কংগ্রেসম্যান টেড লিউ বলেন সুপ্রিম কোর্টের রায়ে অসন্তুষ্ট হয়ে জনগণের উপর চাপ দিচ্ছেন ট্রাম্প। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম বলেন প্রেসিডেন্ট যেভাবে নতুন করে শুল্ক আরোপ করছেন তা প্রমাণ করে তিনি দেশবাসীর পরোয়া করেন না। অন্যদিকে সিনেটর জন ফেটারম্যান বলেন চীনের বিরুদ্ধে শুল্কে তিনি সমর্থন দিতে পারেন, তবে মিত্র দেশের উপর শুল্ক আরোপের পক্ষে নন। এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেন শুল্ক নিয়ে অনিশ্চয়তা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ক্ষতিকর। জানান ওয়াশিংটন সফরের আগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বিত অবস্থান নেবেন তিনি। এছাড়াও শুল্ক বিষয়ে অনিশ্চয়তা দূর করার আহ্বান জানান মের্জ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। রাজধানীর মোহাম্মদপুরে এমব্রয়ডারি ফ্যাক্টরিতে চাঁদাবাজি ও সন্ত্রাসীর ঘটনায় একজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় রাসেল জুনায়েদ গ্যাং। এ ঘটনায় আদাবর থানায় মামলা করেছে ব্যবসায়ীরা। রাসেলের বাবাকে হেফাজতে নিয়েছে পুলিশ। চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডের অভয়ারণ্য রাজধানীর মোহাম্মদপুর। শনিবার রাতে আবির এমব্রয়ডারি ফ্যাক্টরিতে চাঁদাবাজি করতে গিয়ে এক কর্মীকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এই ঘটনায় ক্ষোভে রাস্তায় নেমে আসেন ব্যবসায়ীরা। একটা ছেলেরে সম্ভবত খুব ভালোভাবে কোবাইছে। কোবাই আসার পরে ওদের হাতের 7-8 জন ছিল, ওদের সবার হাতে চাপাতি ছিল। বিগত কিছুদিন যাবৎ এমব্রয়ডারি ফ্যাক্টরি পোলাপান বেতন দেওয়ার পর যখন ওনারা আসা যাওয়া করে, এসব ছেলেরা বেতন নিয়ে বাসায় যাওয়ার পথে
রাস্তায় আটকিয়ে ওদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায়। ভুক্তভোগী ব্যবসায়ীরা আদাবর থানায় একটি মামলাও করেছেন। যখন ফ্যাসিস্ট সরকার ক্ষমতা ছিল তখন এরা ফ্যাসিস্টের দল করত, এখন নতুন সরকার আসছে, এখন তারা নতুন সরকারের সাইনবোর্ড ব্যবহার করতেছে। কথাও বলতে পারি না, আমাদের মেশিন ঢুকার সময় 80 মেশিনের সামনে দাঁড়ায় থাকে 20-25 জন, এরকম ধাপে ধাপে আসে। এই ঘটনায় কঠোর অবস্থানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও সন্ত্রাসীদের প্রশ্রয় না দেওয়ার হুঁশিয়ার তাদের। এগুলা এখানে প্রশ্রয় পাবে না ইনশাআল্লাহ। খবর পেয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার। চাঁদাবাজদের রুখতে সবার সহযোগিতা চান তিনি। প্রত্যেক এলাকায় প্রত্যেক বিটে আমাদের মোবাইল পেট্রোল থাকে এবং ফুট পেট্রোল আছে। তো যে কোনো ইনসিডেন্ট ঘটার সাথে সাথে আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো, আর অপরাধী যেই হোক তাকে আমরা আইনের আওতায় আনবো। মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে একদিনে 3টি সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ময়ূরভিলা এবং বসিলা 2টা ঘটনা আছে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। ব্যাপক উত্থানে গেল সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে দৈনিক লেনদেন শুরু হলেও শেষ হয় গতানুগতিক পতনে। এরপরেও প্রধান সূচকে যোগ হয়েছে 66 পয়েন্ট, বেড়েছে বাজার মূলধনও। রেকর্ড সব খাতেরই বেড়েছে গড় লেনদেন। তবে দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় আধিপত্য বজায় রেখেছে জেড ক্যাটাগরির প্রতিষ্ঠান। নির্বাচনের পর প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় 1300 কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে 485 কোটি টাকা বেশি। এরপর ধারাবাহিক পতনে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন নেমে আসে অর্ধেকেরও কমে। সপ্তাহ ব্যবধানে প্রধান সূচক DSEX এ যোগ হয় 66 পয়েন্ট, আর বাজার মূলধন বেড়েছে 1060 কোটি 79 লাখ টাকা। খাতভিত্তিক লেনদেনে ব্যাংক, বিমা সহ 21 খাতের সব খাতেই রেকর্ড গড় লেনদেন হয়েছে। গেল সপ্তাহে দাম বৃদ্ধির তালিকায় বরাবরের মতোই দাপট ছিল জেড ক্যাটাগরির প্রতিষ্ঠানের। 9টি ছিল বাজে খ্যাত জেড ক্যাটাগরির কোম্পানি, আর 1টি বি ক্যাটাগরির। আগের সপ্তাহে অবশ্য 10টি ছিল জেড ক্যাটাগরির প্রতিষ্ঠানের দখলে। বিপরীতে দাম কমতির শীর্ষ 10 প্রতিষ্ঠানের তালিকায় 6টি রয়েছে সবচেয়ে ভালো মানের এ ক্যাটাগরির কোম্পানি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আতিকুর রহমান তমাল। সরাসরি যাচ্ছি তার কাছে। আজও সচিবালয়ে কিন্তু ব্যস্ত সময় কাটাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সকাল থেকে দেখছি তিনি কিন্তু সকাল 9টার কিছু পরে আসলে সচিবালয়ে আসেন এবং সেই থেকে তার যে কার্যালয়টি রয়েছে সেখানে তিনি অফিস করছেন। এবং আপনারা জানেন যে এই যে সরকার গঠিত হয়েছে, সরকার গঠিত হওয়ার পর থেকে কিন্তু বুধবার থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু তিনি সেখানে অফিস করছেন এবং এর মাঝে শুধুমাত্র গতকালকে তিনি আসলে অফিস করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এবং আমরা জানি যে আজকে যে শিডিউলটি তার রয়েছে সেটি কিন্তু একটি ব্যস্ত শিডিউল অন্যান্য দিনের মতোই। এবং সেই জায়গা থেকে আমরা যদি বলি যে দিনের শুরুতেই তিনি আসলে একটি সৌজন্য সাক্ষাৎ রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, এবং সেটির পরে সৌদি যে রাষ্ট্রদূত রয়েছেন তার সঙ্গে একটি সাক্ষাৎ রয়েছে, সেখানেই তিনি আসবেন এবং সাক্ষাৎটি হবে। এবং এর পরে শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর, সেই বিমানবন্দরের যে 3য় টার্মিনাল, সেটির যে সবশেষ কাজের অগ্রগতি সেটা নিয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এবং এই 3টি যে কর্মসূচি সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত পেয়েছি, এবং সেটি এর বাইরে বা এটি ছাড়া আর কোনো কর্মসূচি রয়েছে কিনা সেটি কিন্তু এখন আমাদের গণমাধ্যমের পক্ষ থেকে বা গণমাধ্যম থেকে কিন্তু জানানো হয়নি। যে পিএমের যে প্রেস উইং রয়েছে সেই তরফ থেকে। এবং আমরা দেখছি যে আসলে সকাল থেকেই কিন্তু ভবন 1 যেহেতু প্রধানমন্ত্রীর কার্যালয়টি রয়েছে সেখানে কিন্তু বেশ ব্যস্ত এবং কর্মব্যস্ত একটি দিনের সূচনা হয়েছে। এবং যেহেতু রমজান মাস, সকাল থেকে আমরা দেখছি যে কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু আসলে বেশ ব্যস্ত সময় পার করছেন। এবং কিছুক্ষণের মধ্যে হয়তো পররাষ্ট্রমন্ত্রী তিনি আসবেন এবং তারপরে এসে আসলে সৌজন্য সাক্ষাৎটি আসলে অনুষ্ঠিত হবে। এবং তারপরে যে সৌদি যে রাষ্ট্রদূত বাংলাদেশে রয়েছেন তার সঙ্গে একটি সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এবং আমরা যদি বলি যে আজকে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের 4র্থ কর্মদিবস, এবং এর মধ্যে তিনি গতকালকে ছাড়া বাকি 3 দিনই কিন্তু আসলে বাংলাদেশ সচিবালয়ে অফিস করেছেন। এবং তার যে আওতায় 3টি দপ্তর রয়েছে, অর্থাৎ যেটি হয়ে থাকে যে প্রধানমন্ত্রীর আওতায় যে 3টি দপ্তর রয়েছে সেই বিভাগগুলো তো রয়েছেই, সেটি ছাড়াও তিনি আসলে সব অন্যান্য যে মন্ত্রণালয়গুলো সেগুলোর কাজে কিন্তু সমন্বয় করবেন। এবং আজকে যেহেতু রোববার, আমরা দেখছি যে সচিবালয় কিন্তু অন্যান্য দিনের যে অনেকটাই কর্মব্যস্ত রয়েছে এবং সকালবেলা হয়তো কিছুক্ষণের মধ্যেই এই বৈঠকগুলো শুরু হয়ে যাবে। তো সব মিলে বলা চলে এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর। সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল। নওগাঁয় সংকুচিত সড়কে অতিরিক্ত বাহন,
তীব্র যানজটে ভোগান্তি ঠেকেছে চরমে। বিস্তারিত জানাতে নওগাঁর ব্রিজের মোড় এলাকায় আছেন সহকর্মী MR রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। শহরবাসীর এই ভোগান্তি দীর্ঘদিনের। সংকুচিত সড়কের কারণে অতিরিক্ত যানবাহন যখনই এখানে প্রবেশ ঘটে, স্বাভাবিকভাবে এই নিত্য জ্যামে কিন্তু ভোগান্তিতে পড়েন এখানকার যারা পথচারী রয়েছেন, বাহন রয়েছেন। তবে রমজান মাসে এসে এই ভোগান্তি কিন্তু আরেক দফা বেড়েছে এবং সকাল 10টার পর থেকে কিন্তু দীর্ঘ সময় এই জ্যাম লেগে থাকার কারণে নদীর ওই পার থেকে এই পারে আসতে প্রায় 35 থেকে 40 মিনিট অতিরিক্ত সময় এখানে ব্যয় হচ্ছে। এবং এই সংকট নিয়ে কিন্তু আলোচনা, সভা, সেমিনার এবং রাজনৈতিক দিক থেকে বিভিন্ন কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে এবং সবশেষ যে কর্মপরিকল্পনা আমরা জানতে পারছি, সড়ক বিভাগের পক্ষ থেকে 2টি যে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 1280 কোটি টাকা। এই প্রকল্পটি সড়ক বিভাগ জানিয়েছে এখন পর্যন্ত তাদের সবুজ সংকেত পাতায় রয়েছে। আগামীতে মন্ত্রী পরিষদ বা সভা যে একনেক হবে, সেই একনেকে পাশ হলে এটি বাস্তবায়ন করতে পারবেন। আরেকটি প্রকল্প নিয়েছেন শহরের মুক্তির মোড় হয়ে ধোপাপাড়া হয়ে একটি ব্রিজ নির্মাণের জন্য তারা একটা প্রকল্প নিয়েছেন এবং এই প্রকল্প নতুন করে একটি প্রকল্প ধরা হয়েছে ব্রিজ নির্মাণের। এই ব্রিজ 16 কোটি টাকার ব্রিজটিও তারা বাস্তবায়নের জন্য এখন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে তাদের এই দীর্ঘদিনের এই সমস্যা কিন্তু মোকাবেলার জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং দ্রুত সমাধান দাবি করছে স্থানীয় এখানকার যারা বাসিন্দা রয়েছেন। এবং এখানকার এই সংকট কিন্তু এক ধরনের রাজনৈতিক ইস্যু হিসাবে দাঁড়িয়েছিল এবং রাজনৈতিক নেতাদের থেকেও কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে দ্রুত এই সমাধান করার জন্য ফললেন বাস্তবায়ন। এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোর মাধ্যমে শহরের এই প্রধান সমস্যা দূর করার তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি কর্মপরিকল্পনা তারা দেখানোর চেষ্টা করছেন। এই ছিল সার্বিক নওগাঁয় শহরের যে যানজটের খবর, জ্যামের খবর আমার কাছে। আমরা তখন সরাসরি ছিলাম নওগাঁয়। 4 বছর বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে মনু নদী শহর রক্ষা বাঁধের 15 কিলোমিটার তীর প্রশস্তকরণ ও ব্লক বসানোর কাজ। এরই মধ্যে শেষ হয়েছে প্রায় 50 ভাগ কাজ। তবে পলিমাটি দিয়ে বাঁধ নির্মাণ করায় টেকসই না হওয়ার শঙ্কা স্থানীয়দের। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি খরস্রোত নদী মনু প্রতি বর্ষায় এ নদীর পাহাড়ি ঢলে ফুলে ফেপে রুদ্রমূর্তি ধারণ করে। এতে মৌলভীবাজারের শহর প্রতিরক্ষা বাঁধসহ উভয় তীরে দেখা দেয় ভাঙন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক। মনু নদীর তীর রক্ষা প্রকল্পের আওতায় 2022 সালে শহর প্রতিরক্ষা বাঁধের ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়ক সাহা বন্দর থেকে নতুন ব্রিজ পর্যন্ত 15 কিলোমিটার উভয় তীরের প্রশস্তকরণ ও ব্লক ফেলার উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। তবে 35 একর জমির অধিগ্রহণ জটিলতায় বন্ধ হয়ে যায় পুরো কাজ। পরবর্তীতে জটিলতা কাটিয়ে গত বছরের ডিসেম্বর মাস থেকে শুরু হয় প্রতিরক্ষা বাঁধের কাজ। তবে নদী ও তার আশেপাশে থেকে উঠানো পলিমাটি দিয়ে বাঁধ নির্মাণ করায় তা টেকসই না হওয়ার আশঙ্কা স্থানীয়দের। খুব বেশি পানি বাড়ে, লিক হয় রাস্তাঘাটের, তো নিচে দিয়ে বাঁধ দেয়, নিচে দিয়ে পানি লিক হইয়া যায়। রাত্রিবেলা আমাদের ফাড়া দিতে হয়। আমরা বাড়িতে পানি উঠলে আমরা তো থাকতাম পারি না। বানটা সুন্দর করে বান দিয়া মজুদ করে বান দিয়া দিতা, পাত্তর ফালাইতা। গত বছরের ভূমি অতিক্রমের জটিলতার কারণে আমরা কাজ করতে পারি নাই। কিন্তু বর্তমান চলিত বছরে আমাদের কাজের অগ্রগতি 75% অগ্রগতি আছে। ডাম্পিং মোটামুটি কমপ্লিট। আমরা এখন প্লেসিং পর্যায়ে আছি। এই প্লেসিংটা আমরা এই বছরেই আশা করি আবার পানি উন্নয়ন বোর্ডকে আমরা বুঝাই দিতে পারবো। তবে গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। আমাদের অগ্রগতি প্রায় 50%। আশা করতেছি আমরা আমাদের যে সময় নির্ধারিত সময় এর মধ্যে আমরা এই প্যাকেজগুলো শেষ করতে পারবো এবং এই কাজগুলো শেষ হলে আশা করতেছি আমরা ভবিষ্যতে যে বন্যার যে আশঙ্কা সেখান থেকে অনেকাংশেই আমরা এটাকে দূর করতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মৌলভীবাজার সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলার মনু নদী তীর রক্ষা প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 996 কোটি টাকা। সময় সংবাদ, মৌলভীবাজার। বছরের পর বছর চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট সংকটে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্যসেবা বঞ্চিত 4.5 লাখ মানুষ। তবে সংকট সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্মকর্তা। হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও চিত্রে রিপোর্ট। 3 ভাগের 1 ভাগ জনবল দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে স্বাস্থ্যসেবা। নেই রোগীদের তেমন আনাগোনা। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের এমন দশা। এখানে নেহাত বিপদে না পড়লে কেউ চিকিৎসার জন্য আসেন না। পুরুষ ও নারী ওয়ার্ডে বেশিরভাগ শয্যা খালি পড়ে আছে। রোগীর অভাবে হাসপাতালের অনেকটাই ভূতুড়ে ভবনে পরিণত হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার কার্যক্রম। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, মিডওয়াইফ, মেডিকেল টেকনোলজিস্ট সহ ৩৬টি পদে ১৩৭ জনের মধ্যে আছেন ৪৮ জন। জরুরি বিভাগে ডাক্তারের পরিবর্তে স্বাস্থ্যকর্মী দায়িত্ব পালন করেন। আসলে কোনো সেবা টেবা পায় না, সেবা দিব ডাক্তার, বড় ডাক্তারগুলো থাকে না, সেবার সাধারণের একটা আশ্রয় নাই। খুব ভোগান্তির মধ্যে আছি। ৫০ শয্যা হাসপাতাল থাকা সত্ত্বেও এখানে ট্রিটমেন্ট হয় না। সময় আর দিতে চাই না, পরে খাকুতি মেহনত করি আমরা, যে আমরা টাকা পয়সা নাই, আমরা সুবিধা করে যাওয়ার লাগবো। আপনারা ভালো একটা ইঞ্জেকশন হলে এরকম হলে বাইরে থেকে নামার লাগে, ব্যথা ব্যথার ট্যাবলেট হলে বাইরে থেকে নামার লাগে। প্রসূতি বিভাগ থেকে প্যাথোলজি, এক্স-রে, পোস্ট অপারেটিভ, মেডিকেল অফিসার কক্ষ, অপারেশন থিয়েটার, চক্ষু বিভাগ সহ সব কক্ষে ঝুলছে তালা। ওয়াশরুম ও চকচকে টাইলসে মোড়ানো মেঝে, ধুলোর আস্তরণ। এতে ক্রমেই কমছে রোগী। আমাদের এক্স-রে সেবা চালু আছে, কিন্তু আমরা রেডিওলজিস্ট এবং ইমেজিং যে টেকনোলজিস্ট না থাকার কারণে আমরা ওইটার পরিপূর্ণ সেবা দিতে পারছি না। এখন আমাদের কাজের চাপটা একটু বেশি, কারণ আমাদের যে হসপিটাল ৫০ শয্যা যে বেডের হসপিটালের মধ্যে রোগী থাকে ৫০+ উপরে রোগী থাকে, এর মধ্যে আমাদের ডেলিভারির দিকটাও সামলাতে হয়। তবে সংকট সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, জানালেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। প্রতিদিন প্রায় ৩ থেকে ৪০০ রোগী আউটডোরে দেওয়া হয়, তারপর ১ থেকে ১৫০ রোগী ইমার্জেন্সিতে থাকে এবং ৫০ শয্যার ইনডোরে প্রায় প্রতিদিনই ৫০ জনের মতো রোগী ভর্তি থাকে। কিন্তু এই এত সংখ্যক রোগীদের সেবা দেওয়ার মধ্যে পর্যাপ্ত যে লোকবল দরকার, আমাদের যা পাওয়ার যোগ্য ছিলাম ওই অনুযায়ী আমাদের লোকবল নাই। প্রায় ৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হয়। সময় সংবাদ, সুনামগঞ্জ। আইসিসির সঙ্গে বিসিবির সম্পর্ক ভালো না থাকায় বোর্ডে সরকার হস্তক্ষেপ করে নিষেধাজ্ঞা আসতে পারে, এমন মন্তব্য করেছেন বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। তার মতে আমিনুল হক ক্রীড়াবিদ হওয়ায় যে কোনো সিদ্ধান্ত নেবেন ভেবেচিন্তে। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের হাত ধরে শুধু ক্রিকেট নয়, দেশের ক্রীড়াঙ্গন পৌঁছাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে বলেও প্রত্যাশা ফারুকের। ক্রীড়াঙ্গনের নতুন কান্ডারি আমিনুল হক, সাফ জয়ী দলের সদস্য, সাবেক অধিনায়ক, দায়িত্ব নিয়েছেন নতুন সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রীর। রাজনৈতিক পালাবদলের সঙ্গে পরিবর্তন আসে দেশের ক্রীড়া সংস্থাগুলোর কমিটিতেও। বিসিবির বর্তমান বোর্ড নিয়ে অসন্তোষ ছিল আমিনুলের। এখন এই বোর্ডে কি পরিবর্তন আনবেন আমিনুল? পরিবর্তন আনলে কি ধরনের সমস্যার মুখে পড়তে হবে সেই প্রশ্ন আছে। বোর্ডের উপর সরকারি হস্তক্ষেপ কিভাবে নেবে আইসিসি? বর্তমানে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা মোটেও ভালো নয়। বোর্ডের সহসভাপতির শঙ্কা, অযাচিত হস্তক্ষেপ হলে ক্ষতির মুখে পড়তে পারে দেশের ক্রিকেট। উনি যখন ক্রীড়ামন্ত্রী ছিলেন না, তখন তার স্টেটমেন্ট আর এখনকার স্টেটমেন্টের মধ্যে আমার মনে একটা ফারাক থাকবে, এটা আমি মনে করি। পজিশনে থেকে আপনি এক জিনিস যেটা চিন্তা করেন, তখন আপনার অনেক দিক চিন্তা করতে হয়। আমি শিওর সে উনি অনেক জিনিস চিন্তা করবে। আইসিসির ব্যাপারটা এই মুহূর্তে বলা ডিফিকাল্ট, তবে আইসিসি আপনি ধরে রাখেন, আইসিসির সাথে আমাদের সম্পর্কটা এই মুহূর্তে একদম বেস্ট পর্যায়ে নাই, খুব ভালো পর্যায়ে নাই। যদি এরকম কোনো ঘটনা ঘটে, আইসিসি যদি কোনো ক্লজ খুঁজে বের করে, তাহলে যদি ওরা কোনো কিছু করতে চায় ওটাও করতে পারে। বাট আমি আসলে এই মুহূর্তে এটা আগাম আমার করা দরকার নেই, বাট সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাবে না। তবে নতুন ক্রীড়ামন্ত্রীকে নিয়ে আশাবাদী সাবেক বোর্ড প্রধান আমিনুল হক। ক্রীড়াঙ্গনের লোক হওয়ায় কাজ করাটাও সহজ হবে তার জন্য। ফারুকের মতে শুধু ক্রিকেট নয়, ক্রীড়াঙ্গনের প্রতিটি বিভাগেই তার অধীনে ভালো করবে বাংলাদেশ। স্পোর্টসম্যানদের যে রিয়েল অর্থে যে সমস্যাগুলো উনি কিন্তু রিয়েল টাইম বুঝতে পারবে এবং উনি ওইটা অনুযায়ী সে পদক্ষেপ নিতে পারবে। এবং আমার মনে হয় যে উনি আমাদের বাংলা জাতীয় দলের ফর্মার ক্যাপ্টেন অ্যান্ড ফুটবলের, এবং তার সঙ্গে একটা আমরা সার্চ জিতেছি আমরা, এবং আই এম শিওর যে উনি ক্রিকেটের, বাংলাদেশের ক্রিকেটটা একটা অন্য স্তরে নিয়ে যাওয়া উচিত আর কি। এটা শুধুমাত্র ক্রিকেট না, বাংলাদেশ স্পোর্টস অ্যাজ এ হোল, সব গেমস, আমি সব জায়গায় সে নজর দিবেন, এটি আমার ওনার কাছ থেকে আমার আশা। সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়েও কাজ চলমান বলে জানান ফারুক। ক্রিকেট বোর্ড সবসময় চায় সাকিব বাংলাদেশের পরে খেলুক, যদি ওর ফিটনেস বা সিলেক্টেড হয়। আমার মনে হয় সাকিবের এই জিনিসটা জারি আছে এবং অনেক দূর এগিয়ে গেছে। আমার মনে হয় এটা আপনারা খুব শীঘ্রই একটা হয়তো সংবাদ পাবেন। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। উনি একজন ফর্মার ক্যাপ্টেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। লা লিগায় শীর্ষস্থান নিরাপদ রাখার সুযোগ হারালো রিয়াল মাদ্রিদ। ওসাসুনার কাছে 2-1 গোলে হেরেছে মাদ্রিদিস্তারা।
ওসাসুনার মাঠে বড় দখলে এগিয়ে থাকলেও শুরুটায় ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল মাদ্রিদ। শুরু থেকে গোলপোস্ট আগলে রাখলেও 38 মিনিটে বড় ভুল করে বসেন বেলজিয়ান গোলরক্ষক কোর্তোয়া। ওসাসুনার আক্রমণ প্রতিহত করতে গিয়ে উল্টো ফাউল করে বসেন আন্তে বুদিমিরকে। ডিআরএ দেখে পেনাল্টি দেন রেফারি। সে সুযোগ নিজেই কাজে লাগিয়ে ওসাসুনাকে লিড উপহার দেন ক্রোয়েশিয়ান ফরওয়ার্ড। 73 মিনিটে সমতা ফেরান ভিনিসিয়াস। তবে ম্যাচের শেষ বাঁশি বাজার আগে রাউল গার্সিয়া গোল করলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিদ্যুৎ খাতে ভুয়া প্রকল্প, নজিরবিহীন অনিয়মে কোটি কোটি টাকা আত্মসাৎ। পিডিবিকে লুটপাটের সিন্ডিকেটে পরিণত করেন নসরুল হামিদ। সহযোগী ছিলেন 13 শীর্ষ কর্তা। ট্রাম্পের শুল্ক নীতি অবৈধ ঘোষণার পর ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি নিয়ে ধোঁয়াশা। দর কষাকষির নতুন সুযোগ দেখছেন ব্যবসায়ীরা। শর্ত মানতে তড়িঘড়ি না করার পরামর্শ। এবং কূটনৈতিক আলোচনার মধ্যেও ইরানে হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র। পর্তুগালের সেনা ঘাঁটিতে মার্কিন সামরিক বিমান মোতায়েন। যে কোনো আক্রমণ ঠেকাতে প্রস্তুত বলছে তেহরান।